সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল। ছেড়ে দেয়া হয়েছে রাজশাহী থেকে আটক 2 জনকে। সশস্ত্র লড়াইয়ের জন্য ভারী অস্ত্র সংগ্রহের চেষ্টা জেএমবির। যোগাযোগ রাখছে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন ও জামায়াত শিবিরের সঙ্গে। চাঞ্চল্যকর এমন তথ্য পুলিশের কাছে। এবং সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সৌমিত্র শুভ্র। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশে বসবাসরত সেসব দেশের নাগরিকরা। নিজ নিজ কর্মস্থল সহ সারা দেশেই নির্বিঘ্নে চলাফেরা করছেন বলে জানিয়েছেন তারা। এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 28 সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশানে গুলি করে হত্যা করা হয় ইতালীয় নাগরিক তাভেলা সিজারকে। এ ঘটনার 2 দিন পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বাংলাদেশে বসবাসরত মার্কিনী সহ পশ্চিমা দেশগুলোর নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। কিন্তু এর রেশ কাটতে না কাটতে আবারও বিদেশি হত্যা। এবার কোনো পশ্চিমা নাগরিক নয়, হত্যার শিকার হন জাপানি নাগরিক ওনিও হোশি। পরপর 2 বিদেশি হত্যার পর নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে বাংলাদেশ সরকার। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয় বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। সবশেষ শুক্রবার আবারও বাংলাদেশে বসবাসরত নিজেদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে যুক্তরাজ্য। তবে যাদের জন্য এত উদ্বেগ বাংলাদেশে বসবাসরত সেই বিদেশি নাগরিকরা বলছেন নিরাপত্তার কোনো শঙ্কা বোধ করছেন না তারা। With everything that's happened in the past week recently, I think this is more a case of just random violence, like bandits, something like this. I don't think there's any connection to any international terrorism or anything like that. I think even the statistics show the crime rate much lower here in Bangladesh than it is in the United States. When I arrived 6 weeks ago, I felt more secure than I do today. I felt perfectly secure then. I think my feeling now has changed somewhat. I think if you're going to be unsafe, you're going to be unsafe anywhere. এদিকে বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বসবাসরত নাগরিকদের নিরাপত্তা বিধানে কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। তারা তাদের নিজস্ব আঙ্গিকে যদি তারা নিজস্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে, নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে, সেটা ভালো, কোনো অসুবিধা নেই। সব দেশে ক্রিমিনাল আছে এবং সেই ক্রিমিনালদেরকে বের করে বিচারের ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব। এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত পরিশ্রম করছে, আন্তরিক চেষ্টা করতেছি আমরা। আমাদের চেষ্টার আন্তরিকতা কোনো রকম ত্রুটি নেই। পুলিশ প্রধান আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু বিদেশি নাগরিক নয়, দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে তার বাহিনী। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের চলাফেরা নিয়ে আবারও সতর্কতা জারি করার বিষয়টি সরকারের গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশেক ইরশাদ। দুপুরে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এক্ষেত্রে সরকারের এবং বিভিন্ন দেশের দূতাবাসগুলোর মধ্যে নিয়মিত তথ্য বিনিময়ের উপর জোর দেন তিনি। তবে দূতাবাসগুলোর সাম্প্রতিক এই সতর্কবার্তা জারির ঘটনাকে সরকারের ওপর চাপ হিসেবে দেখছেন না এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তারা নিরাপত্তা জারি, সতর্কতা জারিটা করে আমরা আমাদের টিপস এন্ড ট্রিক্সে থাকবো, আমরা খুব কেয়ারফুল থাকবো। আমি এটাকে পজিটিভলি দেখবো, আমি এটাকে বলবো না যে এটা প্রেশার ক্রিয়েট করা বা কিছু, বরং এটাকে আমি যেটা আগে বলেছিলাম যে ইন্টেলিজেন্স শেয়ারিং এর একটা প্রাথমিক পর্যায় হিসেবেই আমি ধরে নেব। বিশেষ করে কূটনৈতিক মহলে যারা থাকেন তাদের নিরাপত্তাটা কিছুটা একটা স্পর্শকাতর একটা বিষয়, যেহেতু এটার সাথে আন্তঃরাষ্ট্রীয় ব্যাপারগুলো জড়িত থাকে। কোন পরিপ্রেক্ষিতে একটি বিশেষ দূতাবাস বা একটি বিশেষ রাষ্ট্রের এমবাসি সতর্কতা জারি করছেন সেটা তারাই হয়তো ভালো বলতে পারবেন, কিন্তু তাদের কাছে হয়তো সুস্পষ্ট কোনো ইন্টেলিজেন্স যদি থেকে থাকে, তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে স্পষ্ট একটা মানে কমিউনিকেশন চ্যানেল ওপেন থাকা উচিত।
বাংলাদেশে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে সরাসরি বেগম জিয়াকে অভিযুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্র করছেন বিএনপি নেত্রী। গণভবনে 5 জেলার আইনজীবী সমিতির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশ যখন আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করে তখন বিএনপি নেত্রী অন্তর্জালায় ভোগেন। আপনারা আজকে উপস্থাপন করবেন পেশাগত দায়িত্ব পালনের সুযোগ সুবিধা বাড়াতে নতুন ভবন নির্মাণ, লাইব্রেরিতে নতুন বই সংযোজন সহ বেশ কিছু প্রস্তাব প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন চট্টগ্রাম, বরিশাল, রংপুর, গাজীপুর আর গোপালগঞ্জের আইনজীবী সমিতির নেতারা। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে সবার আগে। যে কোনো অন্যায় হলে সঙ্গে সঙ্গে তার বিচার হবে, ন্যায় বিচার মানুষ যেন পায় সেটা নিশ্চিত করা। আলোচনায় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। শেখ হাসিনা বলেন, সরকার উৎখাতের নামে বছরের শুরুতে বিএনপি জামাত নির্বিচারে মানুষ পুড়িয়ে মেরেছে, আর তাতে কাজ না হওয়ায় এখন বিএনপি নেত্রী বিদেশে বসে ষড়যন্ত্র করছেন। দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছেন, বিদেশে থেকে ওদিকে লবিস্ট রেখেছে, নানা ধরনের অপপ্রচার এবং একটা প্যানিক ছড়ানো, আর বিদেশে বসে বসে বাংলাদেশে বিদেশিরা যারা আছে তাদের হত্যা করে বিদেশিদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা। উনি দেশে থেকে দেশের মানুষ মারেন, আর বিদেশে থেকে দেশে যারা বিদেশি মানুষ তাদের মেরে ওনার আন্দোলন। সব ষড়যন্ত্র থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আর যখনই আমার দেশের কোনো উন্নতি হয়, দেশ যখন আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক অবস্থানে যায়, তখনই কিন্তু এই বিএনপি, জামাত, জোট এদের কিন্তু একটা অন্তঃক্রিয়া শুরু হয়ে যায় এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লাগে এবং তার জন্য খুন করা, নানা ধরনের ধ্বংসাত্মক কার্য করা, যা যা করার তারা তা করতে চেষ্টা করে। এই জন্য জনগণকে সচেতন থেকে এই ধরনের কার্যকলাপ যাতে না হয় এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই তার সরকারের লক্ষ্য। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দেখছেন বাংলার সময়। সংগঠন জেএমবি সশস্ত্র লড়াইয়ের জন্য AK-47 এবং AK-22 এর মতো ভারী অস্ত্র সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের পাশাপাশি জামায়াত শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছে তারা। আর এ কাজে নেতৃত্ব দিচ্ছে ফারদিন নামে শীর্ষ এক জঙ্গি নেতা। আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে এ ধরনের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পর নতুন করে অভিযান শুরু করতে যাচ্ছে চট্টগ্রামের পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলো বাংলাদেশের সন্ত্রাসী গ্রুপগুলোর কাছে ভারী অস্ত্র বিক্রি করে এই অভিযোগ নতুন কিছু নয়। তবে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো এবার অস্ত্র কিনতে তাদের সাথে যোগাযোগ শুরু করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। গত 23 সেপ্টেম্বর নগরীর সদরঘাট এলাকায় একটি ছিনতাই ঘটনায় উদ্ধারকৃত দুটি AK-22 রাইফেলের উৎসের সন্ধান করতে গিয়ে নতুন তথ্য বেরিয়ে আসে। পরবর্তীতে কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকা থেকে জেএমবির সামরিক প্রধান সহ 5 সদস্যকে আটকের পর বের হয়ে আসে পুরো রহস্য। কয়েক মাস আগে চট্টগ্রাম কলেজে শিবিরের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের সাথে জেএমবির অস্ত্রের যোগসূত্র পেয়েছে পুলিশ। এই অস্ত্রগুলো আইটেমটাই হলো বিদেশি আইটেম এবং এটা এদেশে তৈরি করা যায় না। এটা চাইনিজ এবং আমেরিকান রাইফেল। বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্ত থেকে জেএমবির সদস্য সংগ্রহের চেষ্টা করছে এবং এই প্রেক্ষিতে তারা হয়তো 10-12 জন বা 15-20 জন সদস্য এখানে চট্টগ্রামে তারা যে সক্রিয় ছিল তো এবং এই যে বোমা তৈরি করেছে এবং কিছু অস্ত্র তারা সংগ্রহ করেছে। চট্টগ্রামে জেএমবিকে সংগঠিত করার পাশাপাশি অস্ত্র সংগ্রহ এবং অর্থের যোগানদাতা হিসেবে ফারদিন নামে এক যুবকের সন্ধানে নেমেছে পুলিশ প্রশাসন। আমরা খুঁজে বের করছি যে এই অস্ত্র ফারদিনের অস্ত্রের ভান্ডারের উৎসটা কি এবং অর্থের উৎস তার কোথায়। এই অবস্থায় জঙ্গিদের প্রতিরোধে নতুন করে অভিযানের কৌশল নির্ধারণ করতে যাচ্ছে পুলিশ। টাকা পয়সা ছিনতাই করে তারা সাংগঠনিক যে শক্তি বৃদ্ধির একটা চেষ্টা করছে হয়তোবা। এছাড়াও এর বাইরেও কেউ যদি এই তাদেরকে আর্থিকভাবে সহায়তার কাজে জড়িত থাকে সে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কর্ণফুলী এলাকা থেকে আটক হওয়া 4 জেএমবি সদস্যের কাছ থেকে ফারদিনের ব্যাপারে সুস্পষ্ট ধারণা নিতে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরো থাকছে।
কোরআন শরীফ অবমাননার গুজব রটিয়ে বগুড়ায় গৃহবধূ নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। এবং সরকারি নিষেধাজ্ঞায় 15 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও ইলিশ ধরা শুরু। প্রতিদিন রক্ষা পেয়েছে 1.5 থেকে 2 কোটি ইলিশ। পাবনায় চোর সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায় ভোর 4টার দিকে 7-8 জনের একটি সংঘবদ্ধ চোরের দল আতাইকুলা থানার কাজিয়ারপাড়া গ্রামের একটি বাড়িতে ঢুকে গরু চুরির চেষ্টা করে। এ সময় বাড়ির মালিক টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ এসে তাদের ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও 3 জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। আহত হয় ইয়ারুল নামে একজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের লাশ উদ্ধার করে এবং আশঙ্কাজনক অবস্থায় ইয়ারুলকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পর সকাল 10টার দিকে ওই দলের আরও 2 জন বাবুল ও ফরমানকে সরাডাঙ্গি মাঠে দেখতে পেয়ে আবারও গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। গরু চোরের সংবাদ শুনে গ্রামবাসী ধাওয়া করে 2টা গরু চোরকে গণপিটুনি দিয়ে মারি ফেলে। সংবাদ পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই, যে দেখি যে 2 জনকে গণপিটুনিতে 2 জন মারা গেছে এবং একজনকে আমি তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করি এবং বেলা অনুমান 10টার দিকে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটা বিলে 2 জন চোর, ওদের সঙ্গেও 2 জন চোর লুকিয়ে থাকা 2 জন চোরকে এলাকাবাসী দেখতে পাইয়া তাদেরকে ধৃত করে। রংপুরে জাপানি নাগরিক কনীয় হোসি হত্যার ঘটনায় বৈঠক করেছে তদন্ত কমিটি। তবে এখনো পর্যন্ত এই মামলার কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এছাড়া এই ঘটনায় রাজশাহী থেকে আটক 2 ব্যাংক কর্মকর্তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। মানিক সরকারের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু তালেব বিএনপি নেতা রাশেদুন নবী খান বিপ্লবের রিমান্ড বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত বুধবার বিপ্লবের স্ত্রী শিরিন আক্তার দিবা রিমান্ড বাতিলের জন্য আদালতে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে আজ শুনানি শেষে তার রিমান্ড বাতিল করা হয়। এদিকে শুক্রবার রাতে জাপানি নাগরিক হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রাজশাহী থেকে আটক 2 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। জাপানি নাগরিক হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি দুপুরে ডিআইজির কার্যালয়ে বৈঠক করে। পরে এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন উপমহাপরিদর্শক। তদন্ত একটি অনেক বড় বিষয়, এগুলো একদিনই বা 1 ঘন্টায় কিন্তু শেষ করার মতো নয়। আর যেহেতু এটি একটি হত্যা ঘটনা, এখানে অনেক কিছু আমাদেরকে মিলিয়ে দেখতে হয়। তথ্য উপাত্ত কালেকশন করা এবং সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা একটু সময়ের ব্যাপার। অবশ্যই আমরা এটা বলতে পারি অত্যন্ত আস্থার সাথে দৃঢ়ভাবে যে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং হয়তো তদন্ত কাজটা যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। 3 অক্টোবর জাপানি নাগরিক কনীয় হোসি রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। পরে সেদিনই জিজ্ঞাসাবাদের জন্য 4 জনকে আটক করা হয়। কোরআন শরীফ অবমাননার গুজব রটিয়ে বগুড়ার সোনাতলায় গৃহবধূকে নির্যাতনের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সকালে কোর্ট পরিদর্শক শাহজাহান আলীর মাধ্যমে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা বাদশা মিয়া। চার্জশিটে সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সদস্য আলম মুন্সি ও তার 10 সহযোগীকে অভিযুক্ত করা হয়েছে। গত 27 মে উপজেলার সুজাইদপুর গ্রামে কোরআন শরীফ অবমাননার অভিযোগ এনে পিয়ারা বেগম নামে এক গৃহবধূকে নির্যাতন করে আওয়ামী লীগ নেতা আলম মুন্সি ও তার সহযোগীরা। সোনাতলা থানার সেই ঘটনাটি ঘটার খুব দ্রুততম সময়ের মধ্যেই পুলিশ সংপ্রাপ্ত হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয় এবং মামলা রুজু হওয়ার পর পুলিশের সিনিয়র ম্যানেজমেন্ট ঘটনাস্থল পরিদর্শন করে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত আসামিদের গ্রেপ্তারপূর্বক সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু তদন্ত শেষে দ্রুততম সময়ে এই মামলা চার্জশিট প্রদান করা হয় জড়িত 11 জনের বিরুদ্ধে। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত সৌরভের পরিবার এখনও দিন কাটাচ্ছে আতঙ্কে। সন্তানের চিকিৎসা ব্যয় বহনের দুশ্চিন্তার পাশাপাশি সংসদ সদস্যের ভয়ে পরিবারটি অসহায়।
এদিকে চিকিৎসকরা বলছেন শারীরিকভাবে সুস্থ হলেও সৌরভের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হতে পারে। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। সৌরভ সুন্দরগঞ্জের সুন্দর আবহাওয়ায় সাত সকালে বেরিয়েছিল প্রাতঃভ্রমণে। রাস্তায় হাঁটতে হাঁটতে সামনে পড়ে লাল রঙের একটি গাড়ি। কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িতে থাকা সংসদ সদস্যের পিস্তল থেকে উড়ে আসে বুলেট। গুলিবিদ্ধ সৌরভ দুপায়ে বুলেটের যন্ত্রণা নিয়ে 7 দিন ধরে চিকিৎসাধীন রংপুর মেডিকেল কলেজে। গুলিবিদ্ধ সন্তানকে নিয়ে নিরাপত্তাহীনতার পাশাপাশি সৌরভের দিনমজুর বাবা মা এখন চরম অসহায়। আজকে যদি এমপি না হয় সাধারণ লোক হইতো এতদিন গ্রেপ্তার হইতো। তার টাকা পয়সা আছে বিধায় গ্রেপ্তার তার পুলিশ বাহিনী করতে পারেনি। আমার সাথে কেন আক্রোশ থাকবে? আমার বাচ্চাকে নিয়ে আমি আগের মতো যেন বাসায় থাকতে পারি, এও বিচার আমি প্রধানমন্ত্রীর কাছে যাই। একজন সংসদ সদস্যের এমন কাণ্ড চরম বর্বরতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। এই ধরনের বর্বরচিত কাজে আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যদি অংশগ্রহণ করেন তাহলে এদেশে আইনের শাসন কতটা পিছিয়ে আছে সেটি প্রকটভাবে ফুটে উঠছে। আর চিকিৎসকরা বলছেন শিশু সৌরভ এখন অনেকটা শঙ্কামুক্ত। তবে পায়ের ক্ষত শুকালেও তার মন থেকে আতঙ্কের দাগ মুছবে না সহজে। লাকিলি তার ওইটা হয়নি, লাকিলি সেফ সাইড দিয়ে লেগে সেফ সাইডে চলে গেছে। তার হয়তো হাড় ভেঙে যেতে পারতো, ভ্যাসেল যদি মেজর ভ্যাসেল ছিঁড়ে যেত তাহলে সেক্ষেত্রে হয়তো বা তাকে লিম্বটাও লস করতে হতে পারতো। এই ধরনের ক্ষেত্রে বাচ্চাটা সবসময় জন্য ভীত থাকবে, সন্ত্রস্ত থাকবে, তার ডিপ্রেশন হতে পারে, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে। গত শুক্রবার গাইবান্ধার সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় স্থানীয় সংসদ সদস্য লিটন সৌরভের পায়ে গুলি করেন। একজন জনপ্রতিনিধির কাছে সন্তানের মতো স্নেহ আর ভালোবাসা পাবার কথা ছিল শিশু সৌরভের, কিন্তু বিনা কারণে ফুলের মতো নিষ্পাপ এই শিশুটির ভাগ্যে জুটল তপ্ত সীসার আঘাত। নৈতিকতা বিবর্জিত এমন হিংস্রতার জন্য নতুন প্রজন্মের কাছে কি জবাব দেবে এই সমাজ? এমন প্রশ্ন থেকেই যায়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তবে বিএনপির এই প্রচেষ্টা অপচেষ্টাই থেকে যাবে বলেও জানান মন্ত্রী। দুপুরে ঝালকাঠির নলসিটি উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খালেদা জিয়া আজকে তার এই হত্যা রাজনীতির দ্বিতীয় সংস্করণ শুরু করেছেন। আজকে তার দ্বিতীয় অধ্যায় চলছে, কিন্তু এই দেশের মানুষ আমরা আশাবাদী যেমনি ভাবে তিনি 93 দিন অপচেষ্টা করেও, যদিও অনেক মূল্যবান জীবন তিনি হরণ করেছেন, যে উদ্দেশ্য নিয়ে তিনি এটা করেছিলেন সেটা সফল হয়নি। আজকেও তাই আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে লাগাবার জন্য যে অপচেষ্টায় তিনি মেতেছেন, এই যে বিদেশি হত্যার মাধ্যমে এই অপচেষ্টা তাদের অপচেষ্টায় পরিণত হবে। দেশের সকল বিদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার সর্বাত্মক চেষ্টা চালাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে কুষ্টিয়ার মিরপুরে জিকেপি প্রকল্পের আওতায় গোপালপুর দরগাতলা হাতিগাড়া মোড়ে 6 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি একথা বলেন। খুদ আমেরিকা এবং ইংল্যান্ড তার নিজের দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারছে না। এরকম একটি পরিস্থিতিতে মানে বাংলাদেশের নাগরিক ভিতরে নাগরিকের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থা জারি করতে পারেন। আমরা ওনারা জারি করুক আর না করুক, আমাদের সতর্ক করুক আর না করুক, বাংলাদেশের সরকার সমগ্র বিদেশি নাগরিকের নিরাপত্তা বিধানের সর্বাত্মক চেষ্টা চালাবে। যশোরে 12 বাজার এলাকার রেললাইন থেকে এনামুল কবির নামে এক আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার দায় অস্বীকার করেছে পুলিশ। নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার ইসালি গ্রামের নিজ বাড়ি থেকে এনামুলকে তুলে নিয়ে যায় ইসালি পুলিশ ফাঁড়ির সদস্যরা। এরপর থেকেই নিখোঁজ ছিল সে। স্বজনদের দাবি, এ সময় তারা থানায় যোগাযোগ করলে এনামুল নিরাপদই আছে বলে জানানো হয়েছে। তবে এনামুলের আটক বা মৃত্যুর ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। আজ দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রেল লাইনের ওপর থেকে এনামুলের লাশ উদ্ধার করা হয়। বাসায় এসে বলল আমরা প্রশাসনের লোক,
বলে ভাবি দরজা খোলেন। আমি বললাম আমি আর আমার মেয়ে ছাড়া কেউ নেই, দরজা আমি এখন খুলবো না। বলছে না ভাবি কোনো সমস্যা নেই, আমরা একটু দরজাটা খোলেন দেখ। 2 হাতেই হ্যান্ডকাপ লাগাচ্ছিল। তারপর আবু বললো যদি লুঙ্গি ঠুঙ্গি সমস্যা হয় তাহলে আমার 1 হাত খুলে দেন, আমি তো পালাই যাচ্ছি না, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো পালাই যাব না। পুলিশের লোক যে এরকম কাজ করে বুঝতে পারিনি। প্রজনন মৌসুমের 15 দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও পদ্মা মেঘনা সহ ইলিশ বিচরণের 5টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। নিষেধাজ্ঞার সময় পেরিয়ে যাওয়ায় ভোর থেকেই দেশের বিভিন্ন বড় বড় নদীতে মাছ ধরতে নেমে পড়েন শত শত জেলে। 15 দিনের ক্ষতি পুষিয়ে নিতে স্বতঃস্ফূর্তভাবে মাছ ধরায় ব্যস্ত সময় পার করছেন তারা। এদিকে মাছ শিকারকে কেন্দ্র করে আবারও সচল হতে শুরু করেছে বরিশালের ইলিশ মোকাম। চাঁদপুরের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীর মতে ইলিশ ধরা বন্ধ থাকায় প্রতিদিন 1.5 কোটি থেকে 2 কোটি পরিমাণ ইলিশ রক্ষা পেয়েছে। এদিকে এই মাছ শিকারকে কেন্দ্র করে ফের সচল হতে শুরু করেছে মৎস্য বন্দরগুলো। মা ইলিশ রক্ষায় গত 25 তারিখ থেকে ইলিশ মাছ ধরা, মজুদ এবং পরিবহন নিষিদ্ধ করেছিল সরকার। দিন যাবৎ মাছ ধরা বন্ধ ছিল, আমরা নদীতে জাল ফেলাইতে পারি না, অনেক কষ্টে ছিলাম, রোজগার করা অসম্ভব ছিল। আর নদীতে জাল ফেলাইতেছি, খুবই ভালো লাগতেছে, মাছ টাছ পাওয়া যাচ্ছে ভালোই। ইলিশ আসা আমদানি শুরু হয়েছে, সেই উপলক্ষে ইলিশের পুরো সরগরম অবস্থা, কিন্তু আগের চাইতে বন্ধ হওয়ার আগে যে দাম ছিল তার চাইতে তুলনামূলক ইলিশের দাম একটু বেশি। গতকাল রাত 12টা 1 মিনিট থেকে আমাদের মা ইলিশ রক্ষা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আরোপিত ছিল সেটি শেষ হয়েছে। এখন থেকে জেলেরা ঠিক আগের মতোই নদীতে মাছ ধরতে পারবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই শুরু হয়েছে। ভারতের ভিসা জটিলতা দূর করতে দূতাবাসে আরও সহজ প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার সন্দীপ মিত্র। দুপুরে নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামীতে বাংলাদেশের সঙ্গে তার দেশের সৌহার্দ্য সম্প্রীতি আরও দৃঢ় হবে বলেও জানান তিনি। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুনার রশিদের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন। মানুষের দোরগোড়ায় জ্বালানি সেবা পৌঁছে দিতে সারা দেশে প্রতি মাসে 3.5 লাখ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে চট্টগ্রাম জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি একথা বলেন। এছাড়া আগামী 2.5 বছরের মধ্যে চট্টগ্রামে গ্যাসের আর কোনো সমস্যা থাকবে না বলেও জানান তিনি। বিদ্যুতের ব্যাপারে বড় পরিকল্পনা নিয়েছে। আমরা একটু আগে দেখলাম প্রায় 5,000 কোটি টাকার একটা পরিকল্পনা এখন বিদ্যুতের ক্ষেত্রে কাজ করছে। হয়তো সাময়িকভাবে চিরাংবাসীদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু আমার মনে হয় আগামী 2 বছরের মধ্যে এটা সেরে যাবে। প্রতি মাসে প্রায় 3.5 লক্ষ বিদ্যুৎ সংযোগ আমরা দিচ্ছি। 3.5 লক্ষ বিদ্যুৎ সংযোগ প্রতি মাসে আমরা দিচ্ছি, কেবল আরইবিতে না, আমরা পিডিবি সহ। গাইবান্ধার ফুলছড়িতে 6.5 ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায় সকালে উপজেলার ভাষারপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আকবর আলীর বাড়িতে একটি মেহগনি গাছে অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাপটি। পরে তাৎক্ষণিকভাবে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। অজগরটি রংপুর ইকো পার্কে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। পাঠানপাড়ার যাওয়ার পর দেখি গাছেই সাপটি পেঁচানো ছিল। পদ্ধতিতে গরু জাল দিয়ে নিচে সেট করার পর উপরে গাছ কাটি দেয়, ডাল কাটি দেওয়ার পর সাপটা উদ্ধার করা হয়। করার পর বস্তা ভরার পর বন বিভাগে নিয়ে আসার পর হস্তান্তর করা হয়। বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবার না পেয়ে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হয় ময়মনসিংহ অঞ্চলের কিশোর কিশোরীরা। শিক্ষকরা বলছেন বয়ঃসন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে ছেলেমেয়েরা ক্লাসে অমনোযোগী থাকে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির কর্মকর্তারা জানান এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে স্কুল পর্যায়ে কাজ করছেন তারা। হোসেন আলীর তোলা ছবিতে হারুনুর রশিদের রিপোর্ট।
বয়সন্ধিতে ঠিক কী ধরনের খাদ্য ও পুষ্টি গ্রহণ করতে হবে এ বিষয়ে তেমন ধারণা নেই ময়মনসিংহ অঞ্চলের ছেলে মেয়েদের। আবার কারো কারো পুঁথিগত কিছু ধারণা থাকলেও সে অনুযায়ী খাবার পায় না তারা। শিক্ষার্থীরা জানায়, পরিবারের সবার জন্য যে খাবার তৈরি করা হয় তারাও তাই গ্রহণ করে, তাদের জন্য আলাদা কিছু করা হয় না। এখন আমাদের বাড়ন্ত বয়স, এখন আমাদের বিভিন্ন ধরনের সুষম খাদ্য নেওয়া উচিত। তো এখন আমাদের কিভাবে খাবারটা নিতে হবে এটা সম্পর্কে আমরা কিছু জানি না। আমাদের এখন বাড়ন্ত সময়, ঠিক আছে, মানে আমাদের এখন অসুখ বিসুখ প্রায় লেগে থাকে। পরিবারে যা রান্না হয়, সকালে যা রান্না হয় তাই আমার পরিবারের বড় ভাইরাও যা খায় তা আমরাও খাই। প্রাইভেট থাকার কারণে বা স্কুল থাকার কারণে আমরা প্রতিনিয়ত সেই খাবারটা পাচ্ছি না, যার ফলে সহজেই শরীরটা ক্লান্ত হয়ে পড়ছে। এদিকে অভিভাবকরাও বলছেন, বয়সন্ধিকালে কি ধরনের খাবার দিতে হবে তা তারা জানেন না। আবার জানলেও সাংসারিক ব্যস্ততায় আলাদা কিছু করা সম্ভব হয়ে ওঠে না। বাচ্চা নিয়ে প্রাইভেটে আসি, ব্যস্ততা থাকি বা সংসারের আরো কাজ থাকে, এর জন্য দিতে পারি না। আমরা ফ্যামিলির জন্য যা খাবার তৈরি করি বাচ্চাদেরকে তাই খাইতে দিই। শিক্ষকরা বলছেন, বয়সন্ধিকালে পুষ্টিকর খাবারের অভাবে ছেলে মেয়েরা প্রায়ই অসুস্থ হওয়ার পাশাপাশি ক্লাসে অমনোযোগী থাকে। পুষ্টিহীনতার কারণে অনেক সময় দেখা যায় ছাত্ররা এই অজ্ঞান হয়ে যায় বা তাদের শারীরিক দুর্বলতা দেখা দেয়, ক্লাসে অমনোযোগী থাকে। তবে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি FPAB-র কর্মকর্তারা জানান, এ বিষয়ে সচেতনতা তৈরিতে জেলার 35টি স্কুলে প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছেন তারা। FPAB 5টা উপজেলাতে এখন UBR প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম কাজ করছে। UBR প্রোগ্রাম মূলত অ্যাডোলেসেন্ট নিয়ে কাজ করে, বয়সন্ধিকালীন বিভিন্ন শারীরিক মানসিক প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত যেসব সমস্যা থাকে ওদের, এই সংক্রান্ত বিষয়ে আমরা 30টা স্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রামে কাজ করছি। চিকিৎসকরা বলছেন, বয়সন্ধিকালে যথাযথ পুষ্টিকর খাবার নিশ্চিত করতে স্কুল পর্যায়ে বেশি করে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সিলেটের 34তম BCS উত্তীর্ণ সকল নন ক্যাডারদের চাকুরিতে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন 34তম BCS এর নিয়োগ বঞ্চিত প্রার্থীরা। এ সময় তারা মেধা ও প্রাধিকার কোটা আলাদা করে ফল প্রকাশ এবং উত্তীর্ণ সকল নন ক্যাডারদের চাকুরিতে নিয়োগের দাবি জানান। সচেতন থাকুন, সুস্থ থাকুন, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস। সকালে শহরের জিয়া হার্ট ফাউন্ডেশনের সামনে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও নার্সরা অংশ নেন। এ সময় বক্তারা স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বাল্যবিবাহ দিয়ে কেউ করো না কভুল, প্রত্যেক শিশু যেন এক একটি ফুল, এই স্লোগানকে সামনে রেখে জামালপুরে বাল্য বিবাহ রোধে সচেতনতামূলক শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে সকালে জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বৈশাখী খেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। র্যালি শেষে টেনিস ক্লাব গ্রাউন্ডে শিক্ষা মেলার উদ্বোধন করা হয়। জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 21তম মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে শিল্পীর জন্মস্থান নড়াইলে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শিল্পীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। এরপর শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় সুলতান কমপ্লেক্সে। 1994 সালের আজকের দিনে এই অনুপম শিল্প ব্যক্তিত্ব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান। ব্রাহ্মণবাড়িয়ার খারঘর গণহত্যা দিবস উপলক্ষে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় উপজেলা প্রশাসন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও গণ্যমান্য লোকজন গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দুপুরে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। 1971 সালের এই দিনে পাক বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গ্রামে বর্বরোচিত হামলা চালিয়ে 43 জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। এদিকে খারঘর গণহত্যা দিবসে গণকবরটি যথাযথভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটি তীর্থস্থান হিসেবে, একটি পর্যটক স্থান হিসেবে
আমরা যাতে এটাকে গড়ে তুলতে পারি সেই ভরসা আমরা জননেত্রীর কাছ থেকে আমরা আশা করি। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যেসব স্থান রয়েছে, বিশেষ করে গণকবর রয়েছে এবং আমাদের বৌদ্ধভূমিসমূহ রয়েছে, সেগুলো সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছেন। আমরা আশা করছি যে আমাদের এই গণকবর যেটি রয়েছে সেটা আমরা সংরক্ষণ করতে পারব। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সতর্কতা জারির পরও বাংলাদেশে নিরাপদ বোধ করছেন বিদেশি নাগরিকরা। চাপ হিসেবে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার নতুন ষড়যন্ত্র করছেন খালেদা জিয়া। বিদেশিদের হত্যা তারই অংশ বললেন প্রধানমন্ত্রী। রংপুরে জাপানি নাগরিক হত্যার ঘটনায় তদন্ত কমিটির বৈঠক। বিএনপি নেতা বিপ্লবের রিমান্ড বাতিল। ছেড়ে দেয়া হয়েছে রাজশাহী থেকে আটক 2 জনকে। সুন্দরগঞ্জে এমপি লিটনের গুলিতে আহত সৌরভের পরিবারের দিন কাটছে আতঙ্কে। চিকিৎসা ব্যয় ও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। এবং যশোরে আটকের পর রেললাইন থেকে আওয়ামী লীগ কর্মীর লাশ উদ্ধার। পুলিশি নির্যাতনের অভিযোগ স্বজনদের, দায় অস্বীকার পুলিশের। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।